আজকের প্রসঙ্গ বড় প্রসঙ্গ। জাতিবাদ কোথা থেকে কবে এলো, কেন এলো? জাতিবাদ, আমি জাতীয়তাবাদ বলছি না। জাতীয়তাবাদ আর জাতিবাদ এক না, খুব পরিষ্কার করে জেনে রাখেন। জাতীয়তাবাদ কমিউনিস্টের সৃষ্টি, যেটাকে ওরা ন্যাশনালিজম বলে, ইংরেজিতে বলে ন্যাশনালিজম। কিন্তু ওয়েস্টে যেটা 350 বছর ধরে তৈরি হয়েছে, বিশেষ করে ওয়েস্টও বলা ভুল, আসলে ইউরোপে তখন ওয়েস্ট বলতে আমেরিকা বলতে কিছু ছিল না। আমি যে সময়ের কথা বলছি, সময়কালটা হলো 1650 থেকে 1950 ধরে দিতে পারে, এই 300 বছর। এই সময়কালের মধ্যে এই সময়কালে ওয়েস্ট বলতে কিছু ছিল না, ওয়েস্ট বলতে একটাই, ইউরোপ। সেকালে নেশন ধারণার উৎপত্তি ঘটেছে, কিন্তু ওইটা ন্যাশনালিজম না, নেশন আছে, জাতি আছে। এটা খুব পরিষ্কার করে মনে রাখবেন। 45 সালের পরে যখন কমিউনিস্টরাও বাজারে এসে পড়লো, তখন তারা যে বয়ানটা নিয়ে আসে, সেই বয়ানের অংশ হচ্ছে জাতিবাদ, জাতীয়তাবাদ, জাতিবাদের বদলে। প্লাস এই যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, সেকুলারিজম, এই যে শব্দগুলো তারা ইউজ করে, এগুলো সব কমিউনিজমের আনার শব্দ 50-এর দশকে। এর আগে তারাও এই শব্দ আনেনি, এ সম্পর্কে তাদের কোনো শব্দ ছিল না। ওকে, তাই জাতিবাদ কোত্থেকে আসলো, জাতিবাদের শুরু হলো কবে থেকে? এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে অনেকের মনে। এর কাছাকাছি আর একটা শব্দ আপনাদেরকে আমি পরিচিত করাইছি, ওই একই বলেছি, 1650 থেকে 1950-এর মধ্যে একটা ঘটনা। কি সেটা? এইটাই হলো রিপাবলিকের ধারণা। এটা ইউরোপে আসছিল এই সময় 1650, 1648, 19 ক্রমওয়েলের বিপ্লব বলে ইংল্যান্ডে যেটা হচ্ছে, সেখান থেকে। কিন্তু রিপাবলিক বিপ্লবটাকে হঠাৎ করে এটা জাতিবাদের দিকে টার্ন করে যায়। কিন্তু রিপাবলিক কেন জাতিবাদের দিকে টার্ন হয়, এটা হচ্ছে মুখ্য প্রশ্ন। ফলে অনেকে রিপাবলিকের সাথে জাতিবাদ মাখায় ফেলে, জাতীয়তাবাদী, জাতিবাদী বিপ্লব। রিপাবলিক কি? রিপাবলিকটাই হলো তখন প্রথম সৃষ্টি হচ্ছে। ক্ষমতার উৎসকে, একটা রাষ্ট্রের ক্ষমতার উৎসকে, রাষ্ট্রের ক্ষমতার উৎস হলো জনগণ। এর আগে কখনো 1650 সালের আগে কোন শাসক বলতে পারতো না তাকে ক্ষমতা কে দিচ্ছে, কার কাছ থেকে ক্ষমতা পেয়েছে। এক নম্বর কথা। 2 নম্বর, এখান থেকে আসবে পাবলিকের ধারণা। এই যে জনগণ আমাকে ক্ষমতা দিচ্ছে, তার মানে পাবলিক বলে একটা ধারণা, জনগণ বলে একটা ধারণা এখানে হাজির হতে হবে। এই জনগণ ধারণাটা যতদিন আসে না, ততদিন রাজতন্ত্রের কবল ছিল, সম্রাট সাম্রাজ্যের কবলে ছিল, এরকম নানা কিছুর কবলে ছিল। সার কথা হলো, যে ক্ষমতা বলতে পারবে না যে তাকে ক্ষমতা কে দিচ্ছে, সেই ক্ষমতায় প্রি রিপাবলিক ক্ষমতা। ক্লিয়ার? এখন এই রিপাবলিক ক্ষমতাটা 1650 সালে প্রথম রাজাকে গিলোটিন করে কোপানো হচ্ছিল, শাস্তি দিয়ে মেরে ফেলা হচ্ছিল। দুর্ভাগ্যবশত ওই রাজতন্ত্র আবার ফিরে আসে। এই ফিরে আসার আর হয়ে আসা সংস্কার, এইসব করতে করতে ছেঁচড়াতে ছেঁচড়াতে এই 1932 সালে গিয়ে সার্বজনীন ভোটাধিকার চালু হয়েছে ইংল্যান্ডে। অর্থাৎ এই পাকা 300 বছর ধরতে গেলে, প্রায় 300 বছর এই ভাঙা আর গড়ার চলছে হোল ইউরোপ। হতে হতে 50-এর পরে আরেকবার ঠিক হয়েছে, আরেকবার বদল হয়েছে, সেটা আমি পরে বলছি। হয়ে এটা ঠিক হয়েছে বলেই ফেলা যায়। 50-এর পরে এই প্রথম আর তারা জাতিবাদী রাষ্ট্র থাকতে চায় নাই, ঘোষণা দিয়ে বলেছে তারা জাতিবাদী রাষ্ট্র নয়। কেন সেটা ডিটেল করবো আমি পরে। মূল কথাটা যেটা বলে রাখি আমি, কথা হচ্ছিল যে ওখানে রিপাবলিক রাষ্ট্র হবে প্রথম ইংল্যান্ডে, এটারই আলোচনা হয়েছে। এটারই সামাজিক আলোচনা, একাডেমিকদের আলোচনা,
ফিলোসফারদের আলোচনা সমস্ত কিছু ওই সময় কনসেন্ট্রেট হয়েছে। কিন্তু এরই ফাঁকে হঠাৎ করে রিপাবলিক জাতিবাদ হয়ে গেল কি করে? জাতি ধারণাটা এসে গেল কেন? এই হচ্ছে প্রশ্ন। যেখান থেকে এখন জাতিসংঘ করছে, ইউনাইটেড নেশনস, ওটাও নেশন, নেশন কেন, ইউনাইটেড রিপাবলিক্স বললেও তো হতো, নেশন বলার দরকার নেই। বাংলাদেশের সৌভাগ্যবশত রাষ্ট্রের নামের মধ্যে নেশন নেই, রিপাবলিক অফ বাংলাদেশ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলায় আমরা লিখি, কিন্তু কোথাও জাতিবাদ শব্দটা নাই, সঠিকভাবেই নেই। তো জাতিবাদটা কেন, রিপাবলিক পাপিস্টলাই জাতিবাদের ভিতরে ঢুকে গেল কেন? আর এরপরে জাতিবাদটাই মুখ্য হয়ে গেল, রিপাবলিক শব্দটা হারিয়ে গেল। রিপাবলিক শব্দ ধারণাটা হারিয়ে যাওয়ার পিছনে এটাও একটা কারণ। আর একটা বড় কারণ হলো খোদ কার্ল মার্কস। কার্ল মার্কস নিজেই রিপাবলিক ধারণাই পছন্দ করেন না, ফলে উনি তো নিজেই কমিউনিজম ইটসেলফ অ্যান্টি রিপাবলিক। যদিও ব্যবহারিকভাবে দুইটা লোক, রাশিয়ার লেনিন এবং চীনের মাও সেতুং, দুজনেই বুঝছিলেন প্র্যাকটিক্যালি এর কাজটা ঠিক হইতেছে। প্রমাণ হলো তারা নিজেরাই তাদের বিপ্লবের পরবর্তী দেশের নাম রাখছে। ওখানে দেখেন, রাশিয়া বিপ্লব হচ্ছে 17 সালে, পরে 1922 সালে এটা পুনর্গঠন হয়েছে সোভিয়েত ইউনিয়ন নামে। সোভিয়েত ইউনিয়নটা কি, রাশিয়া কি করে সোভিয়েত ইউনিয়ন হয়ে গেল? এটাও তো একটা এম্পেরিয়াল রাষ্ট্র। শুনতে খারাপ লাগবে কমিউনিস্ট, যার যেগুলো আশপাশের দেশকে তার সাম্রাজ্যের ভিতরে অন্তর্গত মনে করে নিচ্ছিল, সেগুলোরে নিয়েই লেনিন বানায় ফেললো সোভিয়েত ইউনিয়ন। যেটা ভাঙার পরে জানা গেল বা দেখা যাচ্ছে যে ভাঙার পরে এটা হচ্ছে 15টা রাষ্ট্র, প্লাস এই 15টা রাষ্ট্র আশেপাশে ঘিরে রাখছে আরো 10টা রাষ্ট্র ওয়েস্ট ইউরোপ থেকে মিললে, অর্থাৎ এখানে 25টা রাষ্ট্র আছে। সার কথায় আমরা বলবো যে সোভিয়েত ইউনিয়ন বানানো হয়েছে 1922 সালে। এখন সোভিয়েত ইউনিয়নের পুরো নাম কি? ইউনাইটেড সোশ্যালিস্ট সোভিয়েত রিপাবলিক। খেয়াল রাখেন, কার্ল মার্কস রিপাবলিক শব্দ উচ্চারণ করে নাই, তো উনি পছন্দ করতেন না, এটা তিনি ব্যবহার করেন না। ওনার কাছে শ্রেণীর বাইরে কোনো ধারণা নেই। কিসের রিপাবলিক? রিপাবলিক কথার মানে হলো, রিপাবলিক দিলে একটা দেশের নাম রিপাবলিক মানে হলো সেখানে নাগরিকের ধারণা আছে। নাগরিকের ধারণা আছে মানে প্রতিটা নাগরিককে তার নাগরিক অধিকার দিতে হবে এবং সেগুলো রক্ষা করতে বাধ্য রাষ্ট্র। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করতে রাষ্ট্র বাধ্য। কার্ল মার্কস এই কথাটা মানে নেই। কার্ল মার্কসের ধারণা হলো এক শ্রেণী যাইবো আর এক শ্রেণী আসবো ক্ষমতায়, এবং যে ক্ষমতা থাকবে সে একচেটিয়া ক্ষমতা চালাবে। হওয়ার কথা ছিল রিপাবলিক রাষ্ট্র, নাগরিকের রাষ্ট্র, যাতে সবার মৌলিক অধিকার রক্ষা করা যায়। সেইটা হয়ে গেছে জাতিবাদ। তাহলে জাতি কোত্থেকে উঠে আসলে, জাতি ধারণাটা আসলো কেন? যেটা বলছিলাম, কথাটা তখন কেটে গেছে আসলে। রাশিয়া যেমন ইউএসআর বানাইছে যে আর, চীনও সেরকম পিপুলস রিপাবলিক অফ চায়না আর রিপাবলিক শব্দ রাখছে। খোদ কার্ল মার্কস রিপাবলিক পছন্দ না করলেও তারা রাখছে ব্যবহারিক কারণে, বুঝছে যে এটা না দেয়াটা ভুল হবে। কিন্তু তারা কেউ রিপাবলিক রাষ্ট্র বানায় নাই, অধিকারের ধারণা এখানে নাই, এ দুটো কোনো দেশে নেই। কিন্তু এটুকু বুঝছে যে এটা না রাখলে সমস্যা হবে, আমি এদিকে বাড়ছি না। তাহলে মূল কথা যেটা বলতেছিলাম, যে রিপাবলিক হওয়ার কথা ছিল, এখান থেকে জাতি হয়ে গেল কেমন করে? প্রথম আমাদের এখানে আরেকটা বিরাট কেলেঙ্কারি আছে। কেমন কেলেঙ্কারি? একদিকে দেখে শুনে খুব ভালো লাগতেছে, আমারও বলে ভালো লাগলো যে বাহ, রিপাবলিক ধারণাটা আসছিল ইউরোপে 1650 সালে। কিন্তু ট্র্যাজিক দিকটা হলো, হতাশার দিকটা হলো, এই 1650 মানে
1607 সালই ছিল কলোনি দখল শুরু হওয়ার যুগ। সারা দুনিয়াকে কলোনি দখল শুরু হয় 1607 বলছি কেন, 1607ই হলো প্রথম আমেরিকান একটা প্রদেশ। এইটা দখল করতে আমাদের মতন ইন্ডিয়া যেমন দখল করতে আসছিল ব্রিটিশরা, ওরকম জাহাজ নিয়ে তারা ওটা দখল করতে গেছে। প্রথম একটা প্রদেশ দখল করে তারা 1607 সাল, সেই থেকে কলোনি দখল শুরু। এই কলোনি দখল যাত্রার ভিতর দিয়ে এই ইকোনমির উপর দাঁড়িয়ে কিন্তু রিপাবলিক হচ্ছে। তার মানে যদি বলেন যে রিপাবলিক যখন চালু হচ্ছে, কথাবার্তা যখন শুরু হয়েছে রাষ্ট্রের ভিতরে ইউরোপে, তখন কি খেয়া এগুলা করতেছিল তারা, ইকোনমিটা কি ছিল? উত্তর হচ্ছে অন্যের দেশ দখল, কলোনি করে নেওয়া অন্যকে। মজা না, তামসা না? কিন্তু তামসা কি হইতে, ও নিজের জন্য রিপাবলিক খুঁজতেছে আর আমাদের জন্য রেকমেন্ড করতেছে যে কলোনি দখল করতে হবে। এই কলোনি দখল শেষ পর্যন্ত কোথায় গেল? প্রথম দিকে কলোনি দখল করতে আসছিল 6টা দেশ, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ডাচ মানে যেটা নেদারল্যান্ড এখন, আর পর্তুগিজ আর স্প্যানিশ। এই 5টা দুনিয়াটাকে ভাগ করে নিচ্ছে কলোনি দখল করে। সবচেয়ে বেশি নিয়েছিল এই দুটা, এই দুটার মধ্যে আবার এইটা সবচেয়ে বেশি। আর এই লাস্টে এরা দুজন মিলে আর কোনো জায়গা না পেয়ে, শুনতে করতে না পেরে আমাদের এদিকেও আসছিল। পর্তুগিজরা আমাদের এখানে কেরালাতে আসছিল 1100 সালের দিকে, 1100 কিন্তু আমাদের এখানে এখনো আমাদের পটুয়াখালীতে পর্তুগিজদের ইয়ে পাবে, চিহ্ন খুঁজে পাবে। খুব ফর্সা যদি কোনো ফ্যামিলি হয় তাহলে বুঝবেন এটার সাথে পর্তুগিজদের সম্পর্ক আছে। তো এরা দুজন নিছিল আসলে দক্ষিণ আমেরিকা, যেটা ল্যাটিন আমেরিকা বলে। আর ডাচরা সব জায়গায় ছিল খুচরা খাচরা, কিন্তু ফাইনালি কোথাও টিকতে পারেনি। সবচেয়ে বেশি ছিল ওরা, যেটাকে এখন ইস্ট এশিয়া বলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, এই সব জায়গায় ছিল ডাচরা। আমাদের এখানেও কত কত ছিল, আমেরিকাতেও ছিল। ও যে প্রায় বলি আমি যে ওয়াল স্ট্রিট এটা ওয়াল দেওয়াটা ছিল দাসদের, ছোট জায়গাটাকে ঘেরাও দিয়ে রাখার ভিতরে এটা দাসদের কলোনি ছিল। আশপাশে ব্রিটিশ অথবা ফ্রেঞ্চদের কলোনি, ভূমি আর কি, কলোনি মানে কলোনি ভূমি। ওকে, তাহলে এই 5টা দেশ যখন ভাগ করে নেয়, এইবার এটা দিয়ে শুরু হয় এদের মধ্যে কারবার প্রতিযোগিতা। এখন মনে করেন ব্রিটিশ একটা কোম্পানি গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেছে আমার মতন দেশে বা কোনো দেশে দখল করছে, আর ফিরে গিয়ে তারা গল্প দিবে না তারা কি কি বীরত্ব দেখাইছে। এবং এটাই তারাই কিন্তু ইকোনমির মেন জিনিস। ব্রিটিশ ইকোনমি মানে তখন কলোনি ইকোনমি, মানে এই কলোনি মাস্টার ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে যারা আরেক দেশ দখল করতে যায়, ওই কোম্পানিগুলোই ছিল ওই দেশের সবচেয়ে বড় কোম্পানি, সবচেয়ে বড় ইকোনমি হোল্ডার। ফলে স্বভাবতই তাদের গল্প তাদের দেশে ছড়াবে, এইটি একটা কালচারাল ক্রেডিট হিসেবে আসবে, কালচারাল দিক তৈরি করবে। ও তো দেশে ফিরে গিয়ে কত বীরত্ব করে আসছে ইন্ডিয়াতে গিয়া, তা বড়াই করবে, বর্ণনা করবে। এই বড়াই বর্ণনা করতে গিয়া এইবার সে বলবে আর কইও না, আমরা তো আরো মেলা কিছু করতে পারতাম ইন্ডিয়াতে গিয়া, এই পারলাম নাই ফ্রেঞ্চ গর্জন, পারলাম নাই ডাচ গর্জন। তো এতে যে শ্রোতা যে গল্পটা শুনতেছে তার কাছে মনে হবে এরা হলো তাদের এনিমি, ব্রিটিশদের এনিমি। এখান থেকে আসতে যে জাতের ধারণা, তাহলে আমরা ব্রিটিশ জাত, আমরা শ্রেষ্ঠ, আমরা জাতিবাদ, এই যে জাতিবাদের ধারণাটা এখান থেকে আসতেছে। অরিজিনালি
সময়টা একই সাথে রিপাবলিক গড়ার, একই সাথে নাগরিক হিসেবে প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা ব্রিটিশ লোকের অধিকার নিয়ে কথা বলার সময়, রাজা উঠে দেওয়ার সময়, শাসন করবে কে, শাসনের সে শাসন করছে, ক্ষমতা তাকে কে দিছে, এটা উত্তর দিতে হবে, এইসব চ্যালেঞ্জ করার সময়। কিন্তু দেখেন একই সঙ্গে সে আবার ইকোনমি যেটা খারাপ করতেছে, সেখানে দেখা যাচ্ছে সে তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তাদের বাহাদুরি প্রমাণ করতে গিয়ে আমরা শ্রেষ্ঠ জাত এই কথা বলতে হচ্ছে। ফলে আলটিমেটলি এই রিপাবলিক জিনিসটা হচ্ছে বটে, কিন্তু ওদের দেশে এটা একটা জাতিবাদ হিসেবে হাজির হয়ে যাচ্ছে। আমরা শ্রেষ্ঠ কেন? ব্রিটিশরা পারলো, ফ্রেঞ্চরা পারলো না কেন? আমরা শ্রেষ্ঠ। সো এখান থেকে আসছে জাতি ধারণাটা। এই তাহলে কনফিউশনটা তৈরি হচ্ছে, রিপাবলিক হওয়ার কারণে তারা এরকম হতে পারছে, নাকি তারা খুব উঁচা জাত বলে পারছে, সবচেয়ে শ্রেষ্ঠ জাত বলে আরো পারছে? এই কনফিউশনটা তৈরি করতেছে এর বিরুদ্ধে। এখান থেকে জাতিবাদ শব্দটা আসছে, এখান থেকে নেশন ধারণাটা তৈরি হয়ে যাচ্ছে। ব্যবহারিক ভাবে বলতে বলতে এমন অবস্থা তৈরি করছে রিপাবলিক মানে হলো নেশন, অথচ রিপাবলিক ধারণার সাথে নেশন ধারণার কোনো সম্পর্ক নেই, কোনোই সম্পর্ক নেই। রিপাবলিক কথার মানে ছিল আপনার আভ্যন্তরীণ ভাবে ক্ষমতার উৎসকে সেটাকে এস্টাবলিশ করা, রাজা সম্রাট না, জনগণ ক্ষমতার উৎস, এই কথাটাকে সামনে নিয়ে আসে, আর প্রত্যেকটা নাগরিকের অধিকার দেন। কনস্টিটিউয়েন্ট অর্থাৎ উপাদান কি, রাষ্ট্রের উপাদান কি নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে, তো উপাদানের কনস্টিটিউয়েন্ট হলো, এই জন্য কনস্টিটিউয়েন্সি, কনস্টিটিউশন সব একই শব্দ থেকে আসছে, কনস্টিটিউট থেকে আসছে, গঠন থেকে আসছে, রাষ্ট্র গঠন করতেছে, কনস্টিটিউশন করতেছেন। কনস্টিটিউয়েন্সি মানে আসন, যেটাকে বলি আমরা, কোন এলাকা থেকে প্রতিনিধিত্ব করতে চাইছেন আপনি। তাহলে এগুলোর আলাপকে নিয়ে চলে গেল তারা জাতির আলাপে। কেন? কারণ সময়টা ছিল কলোনি দখল, যে কন্ট্রাডিকশন। কিন্তু এই কন্ট্রাডিকশনের ছাড়টা থেকে গেছে এর ভিতরে। আলটিমেটলি জাতি 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 কথা বলতে বলতে শেষ করে ফেলেছে। এটা আরো সবচেয়ে ভালো বুঝবেন, আমি প্রায় বলি, যেটা আরেকবার আপনাদের মনে করে দিই, প্রফেসর আব্দুর রাজ্জাক, বহু জন তাকে বেঁচে খায়, কিন্তু আব্দুর রাজ্জাক কি ছিল তা কেউ বুঝতে চায় না, বলতে পারবে না, বুঝা তো দূরের কথা। আব্দুর রাজ্জাক খুব কম লোক চিনে তাকে, আবার যারা চিনে তারা নামে চিনে আর কাজে চিনে না। আব্দুর রাজ্জাককে মানুষ, এই কালের মানুষ চিনছে আমদ সাফার কারণে, মানে এই কালের বলতো 80 দশক বলছি, 80 দশকে তার কথা আমি শুনছি যে প্রথম ঢাকায় আসে। সো আব্দুর রাজ্জাকটা কি বলতো আসলে, খেয়াল রাখেন, আব্দুর রাজ্জাক কিন্তু কমিউনিস্ট ব্যাকগ্রাউন্ডে কেউ না। উনি ইংল্যান্ডে গেছিলেন পিএইচডি করতে, পিএইচডি শেষ না করতে পারে, যেহেতু তার লাস্কি যার আন্ডারে পিএইচডি করতে গেছেন উনি মারা গেছেন, উনি চলে আসেন ইনকমপ্লিট জিনিসটা রেখে, যদিও তার সে কাগজপত্র সবই আছে। এনিওয়ে, আব্দুর রাজ্জাক এভাবে চলে আসে, অর্থাৎ আব্দুর রাজ্জাক কমিউনিস্ট কোন 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 কমিউনিস্ট হয়ে ইংল্যান্ডে থাকছেন, কিন্তু কমিউনিস্ট ছিলেন না। সেই জন্য রাজ্জাক সাহেব সবসময় বলে যেতেন জাতি, নেশন নেশন, উনি সবসময় নেশন কথাটা ইউজ করতেন। ওনার যতগুলো বই আছে, লেখা আছে, সব জায়গায় দেখবেন জাতি শব্দটা, কোথাও জাতীয়তাবাদ ধারণা নাই। এটা আরেকটা প্রমাণ যে জাতীয়তাবাদ যে আসলে কমিউনিজমের শব্দ, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। ওকে, তাহলে এই যে নেশনে চলে গেলেন, উনিও কিন্তু রিপাবলিক শব্দটার উপর জোর দিতে পারলেন না, উনিও পিছলাই যাচ্ছেন। রিপাবলিক আর নেশন বোধহয় একই কথা, যে সিনোনাম, মানে একই জিনিসের দুরকম দুইটা নাম যেন, না সত্যি না। জাতি ধারণা আসতেছে ওই যে বললাম, এতগুলো কলোনি মাস্টার দখলদার, কলোনি মাস্টার গুলোর প্রতিদ্বন্দ্বিতা, কোন জাতির শ্রেষ্ঠ ধারণা থেকে জাতি ধারণা এসছে। ওকে, আরেকটা প্রমাণ দিব আমি, এটা যে রিপাবলিকের ধারণা ছিল তার আরেকটা প্রমাণ দিব। এই কলোনি করতে গিয়ে যে কাণ্ডটা ঘটলো, ব্রিটিশ আর ফ্রেঞ্চরা বেশিরভাগ কলোনি দখল করে নিল।
1914 হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের টাইম। কেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল? পিছনের কারণ কি? কোন কারণে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো? মোটামুটি 1900 সালের পর থেকেই লেট কামার, দেরিতে আসা, দেশটার নাম হলো জার্মানি। দেরিতে আসা মানে কোথায় আসছিল? দেরিতে যেখানে যেখানে ক্যাপিটালিজম আসছিল, অর্থাৎ অন্য ভাষায় বললে এই জন্য জার্মানির কলোনি নেই। সেকালের আলাপের মধ্যে হ্যাভ আর হ্যাভ নট বলে একটা শব্দ ছিল। যাদের কলোনি নেই তাদেরকে বলা হতো হ্যাভ নট। একালে হ্যাভ নট মানে হলো গরিব, আর সেকালে হ্যাভ নট মানে হলো যার কলোনি নেই তাকে হ্যাভ নট বলতো। তো জার্মানি যখন ক্যাপিটালিজম হইয়া একটা কলোনি দখলের জায়গায় গেল, তখন দেখেছে কলোনি করার মতন খালি আর কোনো দেশ নেই, সব দেশই কলোনি হয়ে গেছে। এইটাকে কেন্দ্র করেই পুরানো কলোনি যারা দখল করে বসে আছে তাদের সাথে সংঘাতের ভিতর দিয়ে শুরু হচ্ছে জার্মানির সাথে ইংল্যান্ড আর ফ্রান্সের যুদ্ধ। এই যুদ্ধটাই চলে গেল, যেহেতু তার কলোনি নেই, ফলে যুদ্ধটা কনসেন্ট্রেট করলো না কলোনির মধ্যে, যুদ্ধটা কনসেন্ট্রেটেড করলো ইউরোপের ভিতরেই, সরাসরি ইংল্যান্ড ফ্রান্স এর সাথে জার্মানির লড়াই শুরু। এইটাকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলি, 14 সাল থেকে 18। এখন এর পরিণতিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কেন? এই যুদ্ধে জার্মানি হেরে যায় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। হেরে যাওয়ার পরে তারা একটা আইন বানায় ইংল্যান্ড ফ্রান্স মিলে। আইনটা হলো তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো তোমাকে দিতে হবে। আমেরিকা তখন অলরেডি উঠে গেছে মানে গ্লোবাল ইকোনমিক লিডার সে বটে, কিন্তু স্বীকৃতি নেই। আমেরিকানরা গ্লোবাল লিডার হয়েছে 1882 সালে, মানে প্রথম ইংল্যান্ডকে ছাড়াই চলে গেছে তার ইকোনমি এই সময়, এর আশেপাশের সময়। কিন্তু এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাচ্ছে, তারপর তার কোনো বেল নাই, তার এর ভিতরে কোনো অংশগ্রহণ নাই, যাচ্ছে ঠিকই। ওই সময় যে প্রেসিডেন্ট ছিল আমেরিকা, তার নাম হলো উড্রো উইলসন। এই যে আমরা আলিরিয়া যেখানে ফেলো হয়েছিল থিঙ্ক ট্যাঙ্ক, উইড্রো উইলসন নামে থিঙ্ক ট্যাঙ্ক আছে। এটা অবশ্য ব্যতিক্রম। উইড্রো উইলসন থিঙ্ক ট্যাঙ্কটা শুধু পার্সোনাল টাকা না, সরকারের টাকাও আছে এই ধরনের থিঙ্ক ট্যাঙ্ক। উইড্রো উইলসন নামে হচ্ছে ওটা। উইড্রো উইলসন 14 সালে থেকেই না, লাস্টে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষের দিকে উইড্রো উইলসন পরপর দুইবারের প্রেসিডেন্ট। উনি তখন এর ভিতরে ঢুকিয়া উনি রাজি করেন ওদেরকে 20 সালের চুক্তি, এটা যে তোমরা এই টাকা উদ্ধার করতে পারবা না, এমনি ক্ষতিপূরণ উদ্ধার করতে পারবো না, তার একটা কাজ করো, একটা বই লিখো। বইয়ের এক পার্টে থাকবে ক্ষয়ক্ষতি তুলে আনার আইন কানুন, আর আরেক পার্টে লেখা থাকবে একটা প্রতিষ্ঠান বানাইবা। এই প্রতিষ্ঠান নাম হলো লিগ অফ নেশন। এইটা হলো জাতিসংঘের আগেকার নাম। দেখেন এখানেও নেশন আছে। জাতিসংঘ টাইপের প্রথম প্রতিষ্ঠানটার নাম হলো ছিল লিগ অফ নেশন, কিন্তু এটা খুবই ক্ষণ আয়ু। জন্ম 1920 সালে। একদিক থেকে দেখলে যেটা ফ্রান্সের একটা শহরের নামের নাম, সেই চুক্তি, এই চুক্তিতে দিয়ে বাধ্য করা হয়েছিল জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হবে। ভার্সাই চুক্তি, এটা হলো ভার্সাই চুক্তি। এই ভার্সাই চুক্তির আরেক পার্টে লেখা আছে লিগ অফ নেশন বানাতে হবে, কিন্তু লিগ অফ নেশন চলতে পারে নাই। 30 সালের মধ্যে এটা শেষ। কেন? আপনি লিগ অফ নেশন বানাচ্ছেন, লিগ অফ নেশনের মেম্বার হলো সব কলোনি দখলদার, তাইলে কি ওর ভিতরে যে কলোনি হয়েছে সেও থাকতে পারবে? ঠিক যেমন ইথিওপিয়াকে দখল করেছিল ইতালি, তাহলে ইতালি আর ইথিওপিয়া একসাথে কি লিগ অফ নেশনের মেম্বার হইতে পারবে? এই প্রবলেম সলভ করতে পারলো না তারা, ইতালি নিন্দা করতে পারলো না। খেয়াল রাখবেন, ইথিওপিয়ার রাজা কিন্তু লিগ অফ নেশনের মেম্বার। ফলে এটা সলভ করতে পারলো না বলে কার্যত এটা অকেজ হয়ে গেল। আর ওদিকে ততদিনে হিটলার রাজনীতিতে চলে আসছে জার্মানিতে।
ওই তখন জার্মানিদেরকে বুঝালো, জার্মানবাসীদেরকে, যে তোমরা আমাকে সাপোর্ট করো, আমি এইসব ক্ষতিপূরণ দেওয়া ঠেওয়া সব বাতিল করে দিতে পারবো, তোমরা খালি আমার সাপোর্ট করো। এই হিটলারের উত্থান। হিটলার 1932 সালে প্রথম কোয়ালিশন গভর্নমেন্টে ক্ষমতায় যায়। এখান থেকেই হিটলারের অবস্থা তৈরি হচ্ছে। এবার আমরা মূল যে কথা বলবো সেখানে কাছাকাছি চলে আসছে। ফাইনালি লিকাপ্রিশন চললো না, আটকে গেল এটা। 32 সালের মধ্যে হিটলার চলে আসে। এইবার এটা ফাইনালি সেকেন্ড অর্ডার দিকে যাচ্ছে 39 সালে। 1939 সালে সেকেন্ড অর্ডার শুরু হয়ে যাচ্ছে। 39 থেকে 45 এটাই শেষ হচ্ছে হিটলারের পরাজয় দিয়ে। হিটলার, জাপান, ইতালি তিনটারই পরাজয়। মানে হিটলারের গং যে ছোট 2-4টা দেশ ছিল তাদের পক্ষে সবাই স্বভাবতই হেরে যায়। ওকে, হেরে যাওয়ার পরে কি করলো? পরে এত সহজে জিনিসটা শেষ হলো না। বলেছি যে হিটলারের আগমন হলো 1932 সালে। 33 সালের মধ্যে সে একদম তার এই যে দল, স্বস্তিকা মার্কা দল, হিন্দুদের ঘটে আঁকা থাকে যে দল, স্বস্তিকা বলে, স্বস্তিকা চিহ্নটা অনেকটা এরকম না, আমি তাহলে ফেলাইতেছি, এরকমই কিছু একটা হবে। ইন্টারনেটে স্বস্তিকা বলে সার্চ দিবেন, পাবেন। হিটলারের সিম্বল বলবেন, পাবেন এরকম। হ্যাঁ, এই এরকম, এটি স্বস্তিকা চিহ্ন। কেন হয় তার কোনো ব্যাখ্যা হিন্দুদের কাছে নাই আমার জানা মতে, কিন্তু হিন্দুদের পূজায় যে ঘট লাগে সে ঘটের গায়ে স্বস্তিকার চিহ্ন আঁকা থাকে। একটাই মাত্র কারণ আমার কাছে মনে হয়েছে যে এইটাই নিয়ে আসছে আসলে আর্যরা। আর্যরা হলো হিটলারের দেশ থেকে আসছে, ইউরোপিয়ান একটা সেকশন ভাসতে ভাসতে এদিকে চলে আসছে, এরাই আর্য। এরাই এখানে নিয়ে এসে ওই স্বস্তিকার চিহ্নটা এখানে লাগাই দিচ্ছে। হিন্দুদের পূজার অনেক বিষয় আপনারা খেয়াল করেন নাই, দেখতে মূর্তি ফুর্তি যতই টাঙ্গাক, পূজা কিন্তু মূর্তিকে করে না, সিম্বলিক্যালি ওর সিম্বল কিন্তু মূর্তিটা না। দেখবেন দেবতার সামনে, এই যে ধরেন যদি পাটাতনের উপর দেবতাটা টাঙানো থাকে, তাহলে দেবতার সামনে এখানে দেখবেন একটা ঘট আছে, ঘটের মাথায় আম গাছের পাতা আছে, 5 পাতাওয়ালা, আর সেই পাতার উপরে একটা ডাব বসানো আছে, আর এই ঘটের গায়ে আঁকা আছে স্বস্তিকার চিহ্ন। এইটাই কিন্তু আসল দেবতা। আনুষ্ঠানিকতাটা এরকম, পূজার শুরুতে এই ঘটের মধ্যে ওরা বলেও শব্দটা প্রাণ প্রতিষ্ঠা, মানে দেবতা এসে বইল গেলে ফলে শুরুতে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে কিছু মন্ত্র করে, আর পূজা যখন শেষ হয়ে যায়, ধরেন যদি দুর্গা পূজা হয় তাহলে 4 দিন পূজার পরে 4th দিন বিকেল বেলায়, না 4th দিন দুপুরবেলার মধ্যে পূজা শেষ হয়ে যাওয়ার পরে এইবার পূজা পরিচালনাকারী ব্রাহ্মণ করবে কি ঘরটা নাড়ায় দেবে। নাড়ায় দেবে মানে হলো এখন দেবতা তুমি যাও গা, এখন থেকে আর এটা দেবতা না, ইন্টারনাল মানেটা হলো এরকম। তো সেই তাহলে ঘরটাই হলো আসলে কিন্তু দেবতা। তাহলে ঘটের গায়ে স্বস্তিকা কেন, এই ব্যাখ্যা আমি পাইতে পাইনি। তার মানে এটার সাথে একটা হিটলারের দেশের সম্পর্ক আছে, সরাসরি হিটলারের না। এখন বিজেপি এই জন্য হিটলার পছন্দ করে কিনা আমি তাও বলতে পারবো না, তবে অন্য কারণ আছে এটা জানি। ওকে, এই হিটলারের উত্থান হলো আসলে 33 সালে। এইবার 45 সালের মধ্যে যুদ্ধ খতম হয়ে যাচ্ছে। এর পরেরটাই হলো আমাদের প্রাসঙ্গিক, খুব প্রাসঙ্গিক। কি প্রাসঙ্গিক? ইউরোপের প্রতিটা দেশে হিটলারের দখল করুক আর না করুক, হিটলার আর্মি যদি ওখানে গিয়ে থাকে, যতগুলা ইহুদি আছে সবগুলো মারছে। এইটাই হলো হিটলারের জাত শ্রেষ্ঠত্বের লড়াই। হিটলার মনে করতো তার দেশে যে ইহুদিরা আছে, যেহেতু তারা আসলে সুদি ব্যবসা করত, ফলে তারা ব্যবসার একটা বিরাট কর্তা হিসেবে হোল্ড করত, এইটা যেন তারা না থাকে, এর কারণে জার্মানিরা পিছিয়ে আছে এরকম একটা ধারণা। তো ওদের চেয়ে আমরা শ্রেষ্ঠ, তাই ওদেরকে মাইরে হেলাম, শেষ করে নেব। এই হলো হিটলারের প্রোগ্রামটা।
এই জন্য যত দেশে গেছে ইউরোপের, সব দেশের প্রথম কাজ হচ্ছে ইহুদি মেরে ফেলা। ফলাফল ফলাফল হলো 1945-এ যখন শেষ হয়ে গেল বিশ্বযুদ্ধ, এবার তো সবাই দেশে ফিরতেছে, বাসায় ফিরতেছে। দেশে না ফিরলো, দেশেই ছিল কিন্তু বাসায় ছিল না, গেনামে টেনামে পলাই গেছিল, এখন যার যার বাসায় ফিরতেছে। ফেরার পরে এইবার এদের যে রিয়াকশন হলো, স্বভাবতই তাদের পুরানো রাজনৈতিক নেতারা গেছে তাদের কাছে দেখা করছে, কেমন আছেন ভাই সাহেব, করতেছে হিটলারের কথা উঠবে, তো বলতেছে যে আপনারাও যে একটা হিটলার হবেন না তার প্রমাণ কি? মনে করেন নেদারল্যান্ডের ডাচ পলিটিশিয়ানকে জিজ্ঞেস করছে জাট ভোটারটা, যে আপনারাও যে হিটলার হবেন না তার প্রমাণ কি? কারণ আপনারা তো জাতিবাদ করেন, হিটলারও তো জাতিবাদ করতো, এখান থেকে জাত করতে গিয়া ইহুদি মারছে, তো তোমরাও যে করবো না তার গ্যারান্টি। প্রত্যেকটা ইউরোপ জুড়ে এই প্রশ্নে সয়লাভ, সে তার কনস্টিটিউয়েন্সিকে ভোটারকে ব্যাখ্যা করতে পারছে না যে সে হিটলার হবে না তার গ্যারান্টি কি? হিটলারও জাতিবাদী, আপনারও জাতিবাদী। হিটলার উগ্র জাতিবাদী, আপনারা শুধু জাতিবাদী। দুদিন পরে আপনারা উগ্র জাতিবাদী হয়ে যাবেন না, তার প্রমাণ কি? নিশ্চয়তা কি? এটা এত বেশি, মানে হিটলারের এই হত্যা প্রত্যেকটা ইউরোপিয়ান দেশে এত বেশি পাবলিক সেন্টিমেন্ট তৈরি করে যে শেষে ইউরোপিয়ান লিডাররা বুঝে যে এইভাবে দুনপুন দিয়া ওই জাতিবাদ মারায় আর চলবে। এই প্রথম জাতিবাদ যে ত্যাগ করতে হবে ইউরোপকে, এই জন্য রিপাবলিক শব্দ ফেরত যায়। কিভাবে? এইবার সে বলে যে ভাই আমি আর এখন জাতি রাষ্ট্র না, আমার জাত শ্রেষ্ঠ কিনা, আমরা বাঙালি জাতিবাদী রাষ্ট্র কিনা, না আমরা কোন জাতিবাদী রাষ্ট্র, অমুক জাত ব্রিটিশ জাতিবাদী রাষ্ট্র না আমরা। তাহলে আমরা কারা? আমরা হলাম নাগরিক অধিকার ভিত্তিক রাষ্ট্র। কথা খেয়াল করেন এবার, আমরা একই ধরনের মনে হচ্ছে, একই ধরনের, কিন্তু আমরা এখন নাগরিক। যে যে দেশের নাগরিক তারই রিপ্রেজেন্টেটিভ আমরা, সে কোন জাতের কিছু এসে যায় না, আমরা দেখতেও যাবো না কে কোন জাতের। কথা বুঝেন ভালো করে, এটাকে বলতেছে অধিকার ভিত্তিক। অধিকার ভিত্তিক রাষ্ট্র, দুটো আকাশ পাতাল ফারাক আছে। অধিকার ভিত্তিক, নাগরিক মাত্রই দেশের প্রত্যেকটা লোক এর অধিকার আছে। আমরা সেই অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র। এর ভিতরে এইবার আমার রাষ্ট্রের ভিতরে কে কে জাতি আছে, কয়টা জাতি আছে কিচ্ছু এসে যায় না। জাতি হলে তুই চুপ থাক, আমি হল তোর চেয়ে বড় জাতি, উঁচা জাতি, আমি শ্রেষ্ঠ জাতি, আমি বাঙালি, তুই পাহাড়ি, তুই চুপ থাক। এটা বন্ধ করে দিল উপায় না দেখে। এক হিটলারই তাদেরকে এমন জায়গায় দেখাইছে। দেখেন একই সঙ্গে 1948 সালে জাতিসংঘের অধীনে প্রথম মানবাধিকার সম্মেলন হয়েছে একটা। মানবাধিকারের যেটাকে বলে চার্টার তৈরি হয়েছে, ইউরোপ পার্টিসিপেটও করছে কিন্তু সন্তুষ্ট হয়নি। ওর নিজের জন্য আরেকটা মানবাধিকার সম্মেলন করছে। কবে? এর পাশাপাশি তার সম্মেলনটা করছে 1950 সালে। এই তথ্যগুলো কোথায় পাবেন? কাউন্সিল অফ ইউরোপ, এটা দিয়ে সার্চ দিবেন। COE, কাউন্সিল সার্চ দিবেন, দেখবেন ওখানে আছে বর্ণনা যে একটা সম্মেলন ডাকা হয়েছিল ইউরোপেরই, শুধু ইউরোপের হতে হবে, সম্ভবত 48টা দেশের অ্যারাউন্ড, আমি যদি ভুল না করে দেখি 49-47 হতে পারে, 48 আমার যতটুকু ধারণা। কাউন্সিল অফ ইউরোপের সম্মেলন দেখা হয়েছিল, এটা একটা হিউম্যান রাইটস সম্মেলন। এই সম্মেলন থেকে তারা ওত নেয়, শপথ নেয় যে আমরা এখন থেকে আর কেউ জাতিবাদী রাষ্ট্র না, আমরা এখন থেকে কাউন্সিল, আমরা এখন থেকে অধিকার ভিত্তিক রাষ্ট্র। আমার দেশের নাগরিক যেই হোক, তার কি জাত, লেজ তুলে দেখতে যাব না, সে আমার দেশের নাগরিক, সুতরাং তার অধিকার আছে। নাগরিক হিসেবে তার অধিকার রক্ষাটা আমার রাষ্ট্রের দরকার। ফলে এই জন্য রাষ্ট্রের খোল নলচে বদলে দিয়ে অধিকার ভিত্তিক রাষ্ট্র বানায় ফেলে।
কমিউনিস্টদের কারণে এটাও খুব যে বেশি প্রচার হয়েছে ইউরোপের বাইরে এমন না। আমি খোঁজ নিয়ে দেখেছি বাংলাদেশে আমি ছাড়া দ্বিতীয় একটা লোক এই সম্পর্কে কথা বলেছে কিনা আমার জানা নেই। এটা অদ্ভুত না? বাংলাদেশে আবায়ে গাবায়ে কমিউনিস্ট পাইবেন, একাডেমিক লোক মানে বুঝবেন যে সে কমিউনিস্ট অরিজিন। হ্যাঁ, যে কমিউনিস্ট জানে না সে কেমনে হয় এটা। কেন প্রসঙ্গটা এখন আনলাম, এই দেখেন ৪৫ সালের পরে যখন আমেরিকানরা গ্লোবাল লিডার হয় তখন তারা জাতি বা রাষ্ট্র এগুলোকে কেন্দ্র করে তারা যেন বাধা সৃষ্টি না করে, কারণ তাকে গ্লোবাল ক্যাপিটালিজম বানাইতে হবে। এই জন্য জাতি ধারণাটাকে পিছনে ফেলে সে আগে গেছিল, সে গ্লোবাল লিডারটা। আর ঠিক তার উল্টা কাজটা করতেছে এখন তার ট্রাম্প বাবাজি। ও ফিরে যাচ্ছে আবার জাতিতে। সেটা এখন ফিফা, ফুটবলে ফিফা কি দমকাইতেছে, ফিফাকে দমকায় খেলার নিয়ম বদলে দিচ্ছে, আপনার উপরে ট্যাক্স ধরতেছে, তাতে গ্লোবাল ইকোনমি ডুবে মরলো না বাঁচলো নিয়ে কোনো চিন্তা নেই। ওরা এখন আমেরিকাকে বাঁচিত মানে এমন ভাবে আমেরিকান ইন্টারেস্টে সে পেশ করতেছে যেটা এই জাতিবাদটা আবার ফেরত আসে। এই জাতিবাদী কিন্তু সে ভাঙছে ৪৫ সালের পর থেকে। গ্লোবাল যত আইন কানুন হচ্ছে, গ্লোবাল আইন কানুন সম্ভব না সবাই যদি জাতি হয়ে দরজা আটকে বসে থাকে। আপনি যুদ্ধের নিয়ম বানাতে পারবেন না, কি ধরনের যুদ্ধ করে কি ধরনের স্টাইলে যুদ্ধ করা যাবে না। এই যে যেমন রেড ক্রস বানানো হয়েছে কেন, যে দুপক্ষ মারামারিতে বহু লোক অর্ধমৃত হয়ে পড়ে আছে, কিন্তু ওই সময় যদি তাকে উঠাই নিয়ে যে একটা হসপিটালে রাখা হইতো হয়তো লোকটা বেঁচে যেত। সেই জন্য রেড ক্রসের কাজ হচ্ছে ওই দুই যুদ্ধবান পক্ষের ভিতরে থেকেও সে তার কাজ হচ্ছে ওখান থেকে এই রেড ক্রস লাগানোর লোক গেলে পরে সে লাশটা উঠে আনতে মানে আহত লোকটাকে উঠে আনতে পারবে, এই নিয়ম করা হয়েছিল। তাহলে আন্তর্জাতিক কোনো নিয়ম পসিবল না সবাই যদি জাতি হিসেবে দরজা আটকে বসে থাকে। তাহলে ইন্টারন্যাশনাল নিয়ম কানুনগুলো তৈরি হয়েছিল গত ৮০ বছরে এইসবের কারণে। ট্রাম্পের হাতে এসে এটা আবার আগেকার জায়গায় ফেরত যাচ্ছে। এই কথাটা আপনাদেরকে অ্যাভয়েড করার জন্য বলেছি। যে অনেকে আবার এই কালে মনে করে, বিশেষ করে যে ইসলাম রাজনীতি মনে করে ইসলাম একটা জাতি এই বলে হাজির করতেছে। ভাই আর কোন যা খুশি শব্দ লাগে শব্দ নেন, ইসলাম একটা জাতি বানায় না। এটাও ফাইনালি আরেকটা হিটলার হবে, বিশেষ করে আরেকবার জাতি শব্দটা কোথায় আনেন, চিন্তা ভাবনা করেন যে বদলে কি শব্দ দেওয়া যায়, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে, জাতি শব্দটা আনেন না অ্যাটলিস্ট। আর ধর্মীয় জাতি এটা কেমনে হবে, কোন ধর্ম দিয়ে কি জাতি করা সম্ভব? কারণ ধর্ম মাত্র তার ভিতরে ফেরকা থাকবে, অসংখ্য ইন্টারপ্রিটেশন থাকবে, একটা ইন্টারপ্রিটেশন কখনোই হবে না, কোনো ধর্মের ভিতরে নাই। কিসের ভিত্তিতে জাতি করবেন আপনি? এখনকার হিসেবে দেখেন, একটা যদি ইরানের পজিশন আর তুরস্কের পজিশন এক না, ইরানের পজিশন আর এই যে জিসিসি সৌদি আরবের পজিশন এক না, তবে এক জাতি এটা কি কেমনে কি করবে? আর এমনিতেই জাতি ধারণাটার পিছনে যে ইকোনমি আছে সেটি তো আপনার ধারণা নেই। আপনার তো ভাবতেছেন যারা যারা মুসলমান তারা সব এক, এটা বললেই কি হয়ে যাবে? ফলে জাতি বললেই জাতি হয়ে যাচ্ছে না জিনিসটা। ইকোনমিক ইন্টারেস্ট, বৈশ্বিক ইন্টারেস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এনিওয়ে, আমি জাস্ট আপনাদের চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করতে পারি, এর বেশি তো কিছু করতে পারি না। সো আমি খালি বলতেছি যে ট্রাম্পের উত্থানটা এই জাতি ধারণার উত্থান, আবার এক হলো ট্রাম্প আর দুই হলো আমাদের এই মোদি, এও আর একটা জাতি উত্থানে ঘটার চেষ্টা করছে, হিন্দুত্ববাদের উত্থান, এটাও ডুববে, এবং ডুববে শুধু না কচু কাটা হবে একদম। এই হিন্দুত্ব দিয়ে সে উত্থান এই ইন্ডিয়া টিকবে না, কোনোভাবে টিকবে না, এটাকে কোনো কারণ নেই। ওই হিটলারেরও তাই মনে হয়েছিল দুনিয়ার শ্রেষ্ঠ কিছু একটা হবে, ফাইনালি কি হয়েছিল তা তো আপনারা সবাই জানেন। তাহলে আলটিমেটলি কেন রিপাবলিক না করে জাতি করতে যাওয়া, জাতির পরাজয়, ইউরোপে কেন জাতি নাই, আর ফাইনালি আমাদের ট্রাম্প সাহেব কেন জাতি নিয়ে আবার মাইতে উঠতেছেন, এবং এর ভিতরে বিপদটা কি, বগলে মোদিও আছে একই ধরনের চিন্তা ভাবনা। এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। থ্যাংক ইউ।